বেগম সাহেবা, আপনি যদি ভেঙে পড়েন তাহলে শিশু কামালকে কে সান্ত্বনা দেবে? বেগম সাহেবা, আপনি শিশু কামালকে নিয়ে ওই অন্তঃপুরে যান, আমি যা আপনার সব ব্যবস্থা করি। না, তাই করুন। আমি শিশু কামালকে নিয়ে অন্তঃপুরে চলে যাচ্ছি। আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না। আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না। ওরে বাবা কামাল, তোমার অবশ হয় না বাবা? তোমার পিতা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তোমার কাকা তো এখনো জীবিত আছি। আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না মা। করো বাবা, চলো আমরা ওই অন্তঃপুরে চলে যাই। মা, তোমার আমাদের শত কাঁদিয়ে আর আসবে না কামাল। শত কাঁদিয়ে ছেড়ে দাও না। আমি পিতার কাছে যাব। ছেড়ে দাও পিতা। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে ছলে বলে করে কৌশলে যেমন করে হোক ওই শিশু কামালকে হত্যা করে আমি হবেই রূপনগরের নবাব। আমি কে আছিস? এই মুহূর্তে যা আপনাকে নিয়ে সৎকারের ব্যবস্থা করো। হ্যালো, না, আমাকে বসে থাকলে চলবে না। এই মুহূর্তে সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে এমনই করে আমি রূপনগরের নবাব হব। যাই, এবার ওই সেনাপতি জাফর আলী খানকে সঙ্গে করে বারবার বন্দি করে দেখতে হবে কেমন করে ওই শিশু কামালকে হত্যা করা যায়। সেনাপতি জাফর আলী খান। মন্ত্রী সাহেব। আচ্ছা জাফর আলী খান, আপনাকে আমি একটি কথা বলতে চাই। আপনার কি এই রূপনগরের হতে মন চায় না? মন্ত্রী সাহেব, সেনাপতি থেকে উজির হবে, এই রূপনগরের উজির আমার হতো। তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। এই কাজই করতে হবে মন্ত্রী সাহেব। আপনি হন এই রূপনগরের উজির, আর আমি হবে এই রূপনগরের নবাব। হ্যাঁ, আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো শিশু কামালকে চিরদিনের জন্য এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর ওই বেগম হোসেন করতে হবে, এই কি বলছেন মন্ত্রী সাহেব? সেনাপতি জাফর আলী খান, তা না হলে যে আমি এই রূপনগরের নবাব হতে পারবো না, আর তুমি হতে পারবে না এই রূপনগরের রুজি। আর একটি কাজ করতে হবে, পথের কাটা রাখতে নেই। বেগম সাহেবকে করতে হবে কারাবন্দী। বেগম সাহেবাকে করতে হবে কারাবন্দী, শিশু কামালকে করতে হবে হত্যা। তাহলে কি উপায়? শিশু কামালকে হত্যা করা যাবে। সে সুযোগ হয়তো আপনাদের আর কোনোদিন হবে না। তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও। আমি এখানে এসেছি আপনাদেরকে বাধা দিতে নয়, আপনাদেরকে পূর্বের কথা জানিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা, একবার মনে করে দেখুন। আপনার পুত্র কন্যা ফিরে পাচ্ছে না, রাস্তায় রাস্তায় হচ্ছে এক মুষ্টির জন্য। সেদিন আপনাকে নবাব করে এই আগমনের স্থান দিয়ে চলবে, আর নবাব মৃত্যু হতে না হবে আপনাদেরকে হত্যার স্মরণ করে। হুঁশিয়ার, ভূমিকে আমাকে থামাতে পারবে না, এই সুযোগ তোমরা কোনো দিন পাবে না। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে
তুমি কখনো ভেবো না আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে যাচ্ছি তোমাদের এই ষড়যন্ত্র ভুলে যাও তাহলে এই ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না মারামারি করলে তোমার স্থল হবে অন্ধকার কারাগার। সেনাপতি যা পড়া লেখা আমি দেখছি সবার আগে শিশু কামাল ও বেগম সাহেবাকে হত্যা করার আগে এই ছোট লোক চাষার বাচ্চা ওই ইব্রাহিমকে আগে হত্যা করতে হবে। চিন্তা করবেন না অজিত সাহেব, তেমনি করে হত্যা কেন শিশু কামাল বেগম সাহেবকে কোরবানি নির্মমভাবে বসে থাকলে চলবে না, সেনাপতি যা পড়া লেখা তুমি এই মুহূর্তে ছুটে যাও, ছুটে গিয়ে তোমার কাজ তুমি হাসিল করে নাও। হ্যালো হে মেহেরবান খোদা, তুমি এই লিখেছিলে আমার কপালে স্বামী আমাকে একা রেখে ওই পরলোকে চলে গেছে। এখন আমি অপু শিশুকে নিয়ে এই রাজ্য আমি কি করে পরিচালনা করব? সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। কেন? কি হয়েছে ইব্রাহিম? বেগম সাহেবা, উজির সাহেব ও সেনাপতি জাফর আলীকে স্বতন্ত্র করেছে। আপনাকে করবে বন্দী, শিশু কামালকে করবে হত্যা। আমাদের হত্যা করে তাদের লাভ। লাভ অনেক বেগম সাহেবা, আপনাকে বন্দী করে শিশু কামালকে হত্যা করে উজির বর্গা হবে এই রূপনগরের নবাব, এই সেনাপতি জাফর আলীকে হবে তার প্রধান উজির। তাই আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি আপনি এই মুহূর্তে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান। না ইব্রাহিম, শত্রুর ভয়ে আমি কণ্ঠিত নই। স্বামীর বঞ্চিত সিংহাসন ছেড়ে আমি চলার মতো কোনোদিন পালিয়ে যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরব। বেগম সাহেবা, আপনি কেন বুঝতে পারছেন না? বাঁচাতে হবে রূপনগরের সিংহাসন, বাঁচাতে হবে শিশু কামালকে। এই রূপনগরের সিংহাসন এই শিশু কামালকে দিয়ে একটি পরিচালনা যে করতে হবে। ইব্রাহিম, তুমি এ কথা বলো না ইব্রাহিম। শিশু কামাল যে আমার একমাত্র নয়নের মণি। ইব্রাহিম, কামালকে ছেড়ে আমি কিছুতেই বাঁচব না ইব্রাহিম। বেগম সাহেবা, আমি জানি শিশু কামাল আপনার একমাত্র নয়নের মণি, সেটাও আমি ভালোভাবে জানি। একটি সন্তান মায়ের কলিজা থেকে যখনই হারিয়ে যায় তখন মায়ের কলিজা রাজি কেমন করে, তাও আমি বুঝি। বেগম সাহেব, আমি বলছিলাম কি আমি এই মুহূর্তে আপনাকে অনুরোধ করছি আপনার শিশু কামালকে পালিয়ে আপনার যেতেই হবে। ওই শয়তান রাত জানিব না আপনাদেরকে ক্ষমা করবে না। শিশু কামাল, তাহলে কি আপনি আমার কথা রাখবেন না বেগম সাহেবা? আপনি যদি আমার কথা অনুরোধ না রাখেন তাহলে আমি বাধ্য হব শিশু কামালকে নিয়ে যেতে, কারণ শিশু কামালকে বাঁচতে হবে, বাঁচাতে হবে এই রূপনগরের নবাব মহল। একদিন এই শিশু কামালকে এই রূপনগরের নবাবই বাঁচাবো, এই কথাটা আমি আপনাকে বাধা দিয়ে গেলাম। বেগম সাহেবা, আপনি আমাকে ক্ষমা করবেন। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো, আমি তোমাকে মানুষের মতো মানুষ করার ব্যবস্থা করব। তুমি কাজ করো না ইব্রাহিম। বেগম সাহেবা, আপনি আমাকে অনুরোধ করবেন না। এসো, এসো বাবা,
এসেছো কামাল, তুমি আমার পক্ষে এসো, তুমি আমার সঙ্গে চলেছ এবং বিষয় সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মাঝে আজকের দুজন অতিথি হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপস্থিত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন, এর জন্য আমি কিছু সময় চেয়ে নিচ্ছি। আমি তো বুঝতে পারছি না। কাজল, 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 আমাকে ডেকেছেন কেন পিতা? কাজল, পিতা, আমি তোকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না। কাজল, তুই আমাকে ছেড়ে ওই দূরে চলে গেলে আমার প্রাণটা যে কাঁদে। তাছাড়া কাজল, তুমি এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো, তাই আমি আগামী করলই ওই স্কুলে মাস্টারের কাছে নিয়ে তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ কাজল, পিতা আমাকে সুশিক্ষিত শিক্ষিত করবে? অবশ্যই। পিতা আমারও তো মন চায় আমি যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হ্যাঁ পারি। কাজল, আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। ঠিক আছে পিতা, হ্যাঁ। তাই চলো। হ্যাঁ চলো, আমি তোমাকে আজই ওই স্কুলে নিয়ে যাবো। স্কুল ছিল আইরে তাড়াতাড়ি ওই ছেড়ে তাড়াতাড়ি হাই গো চলো 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 সবাই সবাই স্কুলে আমি তো ডাক পারতে পারতে গানের সুরে সুরে স্কুলে এসে বললাম জানোস না আজকে মাস্টার আইব না, এর লিগে স্কুলের আজকে আমি লেফটি। কি কইলাম? চোখের দিকে কোনে মুখের দিকে তাকাইলে মার ডায়রিয়া হবে। আমি করুক না, আমি আড়াই গেছিলাম আজকে মেলা দূর। দোস্ত এক কেজি ভালোবাসা দে, ওই আমি 2 কেজি বেগুন।
ওই কথা শোন এদিকে তুই 1 কেজি বেগুন দিবি আজকে তুই 2 কেজি দিবি কিনা পারবি না 2 কেজি দিবি নাম বাড়াতিস না, গোলদা দিবি, গোলদা। 2 কেজি এই ভাই, আজকে মাস্টার আসবো না? আমার গান হ্যাঁ হ্যাঁ, আমার একটা জিনিস মনে পড়ে গেছে কি মনে পড়ে গেছে? আমার বাড়ি বউ হলো অসুখ হ্যাঁ, আমার একটা জিনিস মনে পড়ে গেছে কোন নাম মনে পড়ছে রে? এই খেলা খেলা দেখো, দেখছে দাদি ওই এই কইবার কর হাতে কবাই বাড়ি অসুখ তো এই তো দুইজনের গান হইনা আমার মনে পড়ে গেল বোর কথা এই কো ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা ঋণগুলা সঙ্গে লাগে আমার বউ মইরা গেলে সিন্নি দিব রে ওই আমি কিনাই এক করে দিলাম ওই আমি কিস্তি তুললাম খুলে গেল, খুলে গেল। প্রতিদিন ডাক্তার আইসা থেরাপি দেয় এই জন্যই মনে মনে চিন্তা করছি এক কোন জিলাপি দিব বোঝাতে বইরা যায় এরকম বুদ্ধিলে তুই ধোঁকা গানে দিস। গানে কইলাম বোঝা যায়? আচ্ছা এই, তোমার আঙুলে ধরে কথা কয়। এবার হোক হাতুড়ি সিঁদুরের চাবি। ভালোই করি। ওরে, হাতুড়ি সিঁদুরের চাবি। ওই অন্যের হাতে থাকে না। ওরে, হাওয়াই, মনে মনে শুধু কি গানগুলি হবে? আপা কোন কি আপা আচ্ছা শোনো না, আপা কোন কি কইবেন কোন একটা পড়া তো পড়ো। আমি জানিনি কই পড়ালেখা করছি। ও আপা আপা বলো, আমি শুনি। আবা আমি কিন্তু ভালো ইন্টারন্যাশনাল ছাত্র। তাই নাকি? ঠিক আছে, তিন তাহলে একটা তুমি ছাত্র আমাকে আমি পড়ে শোনাও। বাইরে নাকি আবা আমি কোনটা নিজের হবে? মধ্যেই আছি বাংলা না শুনবে না ইংরেজিটা শুনবে? হ্যাঁ তুমি যেটা ভালো পারো সেটাই পড়ো। এটা ভালো পার মনে আচ্ছা, ইংরেজিটা বলো না। ইংরেজিটা কমু আবা। হ্যাঁ, মাস্টার আইলে আমি মাস্টার আজকে থুতা দেবো ইয়েস প্লিজ সিট ডাউন। কোন জায়গায় যাও আবা সিট ডাউন প্লিজ। কোন জায়গায় আসবো কি? যাও কোন ডাউন জায়গায় প্লিজ। এই স্যার বসেন বসেন। তুই এরকম মর করছি না, ইংলিশ কবি? ইয়েস আচ্ছা ঠিক আছে। ইউ ক্লাস টিপ। আই আই আমি একটু কামার। আপনি তুমি সামনে ইংলিশ কইবে না ঠাপা ঠাপ কই হালাইছি কই হালাও হ্যাঁ আবার কি হলো এই বন্ধু, স্যার আসলে কামড় দি তোর যত বড় মুখ না তত বড় কিন্তু আমার হাত আছে এমন স্যার তুমি একটা এই বন্ধু আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আদু লিখ হয় বান্নি কি আদু সাগরে মানে সালাম হতা এটা জানেন না কে এই এই এই
এই ভিতর স্যারকে মারলিস তুই ঠিক আছে স্যার বসেন এই বাবা তুমি বসে না স্যার বসেন বসেন পয়সা দিতেছি স্যার এই ওই দেখেন স্যার ওইদিকে স্যার পয়সা দেই বসেন একবার পরিষ্কার করে দিচ্ছি এই বলো স্কুলে তো দুষ্টামি হচ্ছে কেন এরা স্যার দুষ্টামি করে আমার হুকুম দেন তাহলে আমি একটা সুপ্রা দেবো এই তোদেরকে পড়া হয়েছে হয় নাই কেন কে বলছে হয় নাই হয়েছে এই বাসা এই বাসা এই বাসা এই বাসা এই বাসা এই বেটা এই দেখো কই ঠিক আছে মনে হয় ওখানে না কইছি এই বাসা এই বাসা আর বাসা হয়ে এই গেছে বাসা স্যার কথা এই বাসা স্কুল এ ভাষা দেখ তো পিছে স্যার এই বাসা তো কাকে কি বলছিস এক স্যার শুনি কাজ কাকে কি খা 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 এই বাসা ভালো করে খা খা দাদা এই আপন আপন আজকে স্কুলে যদি তোর বিচার আমি না করি তাহলে প্রত্যেকটি স্কুলের ছাত্র ঠিক তোর মতো এ ভাষা এই বন্ধু দেখো বসার কানটা ধরে নিয়ে আসবি স্যার বাসা হয়ে গেছে বসার কানটা ধরে নিয়ে আসবি যা। হ্যাঁ স্যার আমি ওকে কেমনে ধরে লয়ে আসি এই 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 এই, হ্যাঁ তোর হাতে কি তোর হাতে কি ওই তোর হাতে কি ওই তোর হাতে কি খানা আমি যাইতাম আরে কি কইছে জানো এই, চুপ করে বস। হ্যাঁ স্যার আমি কইছি লাইট দিবেন লাইট ধরে তুই এটা খাইতে দিসকে স্যার রতির প্রতি কাজে লাগাইছে এই রতির প্রতি এই এই বন্ধু আরে যাইতে বলেছিল স্কুলে এসেছিস বেদবি করবি না কাপড়টা ভালো করে পর ও স্যার কাপড়টা ভালো করে পর এই বসা পড়া দে জি স্যার তোর পড়া কি হয়েছে জি ওই আচ্ছা কোনটা পড়েছিস বল তো দেখি স্যার আমি কোথায় পড়ছি স্যার কি করছিস আমি স্যার জগরমার কলেজে ছিল স্যার এই জগার মাস কলেজ কাকে বলে আরে ওই যে ঢাকা জগরমার কলেজ আছে না জগার মার কলেজ নয় জগন্নাথ কলেজ ওই একটু নো প্রবলেম স্যার স্যার এই ও যদি জগ জগ কি কইছে তুই তোকে আমি পরামর্শ বলছি তুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছিস তুই ইংরেজিতে বলে না বন্ধ দেখি ইয়েস স্যার এই কিরকম ইংরেজি শিখছিস বল এ ভাষা চালু কর স্যার টাইটেল বলে লই স্যার এই তোকে আমি ট্রাই করতে বলি নাই তোকে আমি বই পড়তে বলেছি স্যার আমার তো একটা সম্মান আছে স্যার আমি আপনার একটা ছাত্র স্যার সিট ডাউন প্লিজ এখানে স্যার গেট আপটা দেখেন না এই পোষা অনেক বেতবি করছিস কিন্তু ইয়েস স্যার নো স্যার আরে স্কুল মাস্টার সাহেব ইয়েস এখানে স্যার মানুষ কেন give me লাগে? the time স্যার আমি আপনার কাছে বলবো মাস্টার সাহেব ইয়েস আমি কি আপনার স্কুলে আসতে পারি মাস্টার সাহেব কে আমি কখন হয়েছে আচ্ছা আচ্ছা আসুন আসুন আমি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি মাস্টার সাহেব বেশ স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে এসেছেন সেটা তো ভালো কথা কিন্তু আমার স্কুলে ভর্তি ফিস 30 টাকা মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমি যে গরিব মানুষ মাস্টার সাহেব কোথায় বেতন পাবো মাস্টার সাহেব আমি আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই তাই তো আমি এসেছি আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করতে আপনি একটু দয়া করে ভর্তি করে নিন মাস্টার সাহেব টাকা পয়সা ছাড়া দয়া করলে কি আর স্কুল চলবে তাই স্কুলে ভর্তি করতে হলে মাসিক বেতন আর ভর্তি ফি দিতেই হবে মাস্টার সাহেব দয়া করে আপনি একটিবার আমার ছেলেকে ভর্তি করে নিন মাস্টার সাহেব না টাকা পয়সা না থাকলে লেখাপড়া হয় না আপনারা মাঠে গিয়ে কাজ করে খান কাজল পিতা আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলব কিন্তু হচ্ছে না কাজল
আরে সম্ভব না তো চলে যাও, স্কুলের প্রতি কোন রাখবো না পোলাপান। হ্যাঁ স্কুলের প্রতি কোন দাম থাকে তো জানো? হ্যাঁ থাকে এক বছর অটো চালাতে 500। হ্যাঁ আপনি ভর্তি করে নিন মাস্টার। স্কুলে ভর্তি করা যাবে না, চলে যাও। বাবা কাজল, আমরা যে গরিব মানুষ, আমি টাকা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। এর মানে চাও লেখাপড়া শিখতে, গরিব কি মানুষ নয় পিতা? না, গরিবরা লেখাপড়া করে না, গরিবরা ওই মাঠে গিয়ে কাজ করে। হাসা কথা, এই খাঁটি কথা ভাই, এখন রাইট। গরিব ছেলে এখন আছে, এটা কি বিশ্বাস হয়? যা ভাই যা। এই চুপ করে বস এখানে। দয়া করুন মাস্টার সাহেব। যতই অনুরোধ করেন না কেন, আমি আপনাদের অনুরোধ রাখতে পারবো না। আপনারা চলে যান, কারণ আবেগ দিয়ে স্কুল চলে না। স্কুল চালাতে হলে টাকা পয়সার প্রয়োজন। ছেলেকে ভর্তি করতে হলে টাকা নিয়ে আসতে হবে। যান যান, চলে যান। চলো চলো বাবা কাজল। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি তাড়িয়ে দিবেন না, দয়া করে আপনি তাকে ভর্তি করুন। সে গরিব হলে তো তার মনে যায় পড়ালেখা করার জন্য। স্যার, ওর বেতনের খরচ, সমস্ত খরচ আমি দিয়ে দিচ্ছি স্যার। এই নিন। বেশ, বেতনের টাকা তুমি দিয়ে দাও, আর ভর্তি ফিস তুমি দিয়ে দাও। আমি ছেলেটিকে ভর্তি করে দিলাম। তোমার নাম কি? মা, বসো। মা তোমার নাম কি বা? রেখা। রেখা? মা, তুমি আজ আমার ছেলেকে স্কুলে লেখাপড়ার সুযোগ করে দিলে, তাই তো আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। আমি দুইটা কমু পরে। নতুন মানুষ যদি স্কুলে
নতুন মানুষ স্কুলে ভর্তি হলে কি করতে হয়? এলাকার সারাই মাল্লানের কোথায় রাখবেন? আপনারা ফুটবল খেলার চাঁদা দেশ না। বাবা কাজল, আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে গেলাম। তুমি এই স্কুলে সবার সাথে মিলেমিশে থাকবে এবং কি তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও তাহলে আমার আশা পূর্ণ হবে বাবা। এবার আমি চললাম, তুমি লেখাপড়া শেষ করে এসো বাবা। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামীকাল থেকে ঠিক মতো স্কুল আসবে কিন্তু। হ্যাঁ, আজ তোমাদের সকালে ছুটি দিব, কিন্তু তার আগে আমি মন্টুর মাথার একটু পরীক্ষা করে নেব। মন্টুর মাথা অনেক ভর্তি। এই মন্টু, তোর মাথার পরীক্ষাটা আগে দে তো। হ্যাঁ মন্টু, বলতো 20 টাকা হালি যদি পিছা করা হয় তাহলে 2টা কলার দাম কত? এই, তোকে বলছি, তোকে বলছি, যদি 20 টাকা হালি পিছা কলার দাম হয় 2টার দাম কত হয়? 30 টাকা হয়, 30 টাকা। 20 টাকা কেমনে কইলেন জানি? 20 টাকা হালি কলার দাম, 2টা কলার দাম কত? ও স্যার, এইটা তো একেবারে সুজা। আচ্ছা সোজা কিভাবে সোজা তুই একটু বল। এইটা আমি পারি। আচ্ছা পারস তুই বল। আপনারা কই লেখা লাইবে? কি দিন কইলো? স্যার কি দিন কইলেন আবার কোন? এক আলি কলার দাম যদি 20 টাকা হয় 2টা কলার দাম কত? ও এক আলি কলার দাম 20 টাকা কইলো, 2টা কলার দাম কত? হ্যাঁ, তোকে তাই বলছি। ও স্যার, পাইছি। কলা, পিঠা কলা না সবজি কলা? পিছা কলা, পিছা কলা। পিঠা কলা। ও স্যার, এই এক আলি কলার দাম 20 টাকা, তাহলে 2টা কলার দাম? হ্যাঁ, 2টা কলা। এই বাবা ভাই, ও স্যার, কলা পাকা না কাঁচা? কাপড় ঠিক কর। হ্যাঁ, কাপড় ঠিক কর। আপনার কাপড় তো ঠিকই তো আছে। এই বাবা, আমার কাপড় না, তাইলে তোর কাপড়। আমার কাপড়? কাপড় ঠিক কর বলছি। আর কলা পাকা না কাঁচা আগে তো? কলা পাকা। পাকা। তাইলে এক আলি কলার দাম 20 টাকা হইলে তাহলে 2টার কলার দাম স্যার? আর 2টা কলার দাম কত আমি হয়? পারি। পারস বলস না কেন? বল। স্যার, ও স্যার, এক আলি কলার দাম 20 টাকা না? হ্যাঁ, এক আলি কলার দাম 20 টাকা। তাইলে স্যার আমি পারি। পারলে বলস না কেন? স্যার, পচা কলা গাছটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? আরে ধর, কলা গাছটা খারাপ জায়গা। খারাপ জায়গায় হলে তাইলে ও স্যার, তাইলে আমি পারি স্যার। আচ্ছা পারস তুই বল। কয়টা দেন কইলেন? এক আলি কলার দাম 20 টাকা, 2টা কলার দাম কত হয়? স্যার, এক আলি কলার দাম 20 টাকা। কলা গাছটা খারাপ জায়গায়, তাই না স্যার? হ্যাঁ, স্যার, পাইছি। কি পাইছো? 5 টাকা। 5 টাকা দিতে পারো? এই স্যার, এক আলি কলার দাম যদি 20 টাকা হয় 2টা কলার দাম 5 টাকা কিভাবে হয়? স্যার আপনি না কইলেন খারাপ জায়গায়, 2 নম্বরে খারাপ জিনিসের দাম তো। স্যার স্যার স্যার, এই স্যার স্যার, আমি একটু কথা কই, আমি একটু কই। ও স্যার, আমি একটু কই স্যার। জন্ম বইরে আমি একটা কথা কই, শিখছি আপনার কাছ থেকে। লেখাপড়া কোন শ্রেণীর কই, আপনি একটা মান তোলাম গন্ধ দয় না, তরকারি দেয়, খায় না, ফালাই দেয়। এই বাবা, এটা নিজে পারবো না এই কথা। আজ স্কুল সবার ছুটি, সবাই চলে যাবি। এই ঠিক আছে? যাও। আগামীকাল আপনার ছুটি। সময় মতো স্কুল আসবি। ঠিক আছে, আপনার কোন ছুটি? আপনাদের পরে নাই। আপনার কোন ছুটি? আমার মাকে আপনারা দাম দেন না স্যার। ও বাসা, তাড়াতাড়ি আয়। বাবা, তাড়াতাড়ি আসে। ও জন্টু, না। এই স্কুলের মাস্টাররা এই, এই স্কুলে তো আপনি আর আমরা স্কুলে আসবো না। এই স্কুলে যে গরিব মানুষ ভর্তি হয়েছে, আমার মতো বড় লোকেরা আসো না, তোরাই বলে যা। আইসে সব ঠিক আছে, চল যাই।
সম্মানিত দর্শক, কিন্তু ঘোষণা দিয়েছিলাম আজকে আর কোনো অতিথি আসবে না, কিন্তু আমাদের মাঝে আরো দুজন অতিথি এসেছে। এই রূপনগরের সমস্ত প্রজাগণ উঠে আর বসে, কিন্তু এতদিন হয়ে গেল আজ পর্যন্ত আমি ওই শিশু কামাল আর ওই ছোট লোক চাষার বাচ্চা ইব্রাহিমকে কোথাও খুঁজে পেলাম না। চুপ করে বসে থাকলে চলবে না, কিন্তু জাফর আলী খাও তো তাদেরকে খুঁজে পাচ্ছে না। পিতা, পিতা, আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন মা, তুমি আমাকে কেন খুঁজছো? পিতা, আমি যে ফুলবাগানে বেড়াতে যাব। ফুলবাগানের কারণে তুমি বেড়াতে যাবে? হ্যাঁ পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। সকালবেলা তুমি ফুলবাগানে বেড়াতে যাবে? সকাল বেলা ফুলেছে ফুল, ও পিতা আমাদের বাগানে, ও পিতা ভূমি যে আমি না। তুমি ফুল বাগানে বেড়াতে যাবে, তবে আমি তোমাকে যেতে বারণ করবো না, তবে তুমি তো তাড়াতাড়ি ফিরে এসো মা। ঠিক আছে, কারণ আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আচ্ছা পিতা, আমি যাব, শীঘ্রই ফিরে আসবো। হ্যাঁ মা,
তুমি না আসলে কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত নাস্তাই করব। ঠিক আছে পিতা, এখন তো চলো। হ্যাঁ তাই চলো। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম সেই ছোট্ট থেকে মা রেখা এখন বড় হয়েছে, আজ পর্যন্ত কোনোদিন ওই ফুলের বাগানে বেড়াতে যায়নি। হঠাৎ কেন সেই ফুলের বাগানে বেড়াতে যাবে? না না, বিষয়টি আমার কাছে কেমন যেন লাগছে। আমি সেনাপতি জাফর আলী খানকে ওই ফুলের বাগানে পাঠিয়ে সেখানে দেখবো ওই ফুলের বাগানে কেন মা রেখা সকালবেলা কতক্ষণ হলো আমি এসে অপেক্ষা করছি, কিন্তু সে তো এখনো এলো না। তাহলে কি সে আসবে না? সে যে কেন এলো কিছু ভালো লাগে না, ভালো লাগে সে যে কেন এলো
শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার কত মজা। এই মদন শালা, কোথায় পালাবি? আমি তোকে খুঁজে পাবো না মনে করছি? একবার যদি তোকে আমি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার কত মজা। মদন শালা কোথায় গেল? মদন, হ্যাঁ মদন, যা শালা, কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। তুমি তো ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো। তাই তো ওই মদনকে ধরতে এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তোমার তো মদনের মতো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে হয়ে গেছে। আহা, রাগ করছো কেন? ছাড়ো,
ভালোবাসো? হ্যাঁ রেখা, আজ থেকে তুমি আমার এই চোখে কাজল। আর আজ থেকে হ্যাঁ বলো। তুমি আমার এই হৃদয়ের রেখা। রেখা, সময় অনেক হয়েছে। আচ্ছা, তোমাকে যে আমি সত্যি সত্যি ভালোবাসি। তাই? হ্যাঁ। তোমার চিরকাল
তুমি আমাকে রেখা ভুলে যাবে না তো? না, সত্যি বলছো? আমি তোমাকে কোনোদিনও ভুলে যাব না রেখা। বলো বন্ধু। সময় অনেক হয়েছে, চলো এখন আমরা চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। কিন্তু প্রতিদিন আমার এই বাগানে আমার সাথে দেখা করতে আসবে তো? হ্যাঁ রেখা, আমি প্রতিদিন তোমার সঙ্গে এই ফুল বাগানে দেখা করতে আসবো। এখন চলো আমরা চলে যাই। সত্যি? লা 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 সেনাপতি জাফর আলী খাঁ, অনেকদিন গত হয়ে গেল ওই ছোট লোক চাষার বাচ্চা ইব্রাহিম আর শিশু কামালকে তুমি খুঁজে পেলে না। আমার যে মনের ভিতর সবসময় ভয় জাগে, কখন যেন ওই ইব্রাহিম আর শিশু কামাল তো এতদিন আমার নয়, সে এখন বড় হয়েছে, কখন যেন সে তার সিংহাসন চাবে। নিশ্চিত হতে আমি চাই তুমি ওদেরকে খুঁজে বের করে যেমন করেই হোক ওদেরকে দিতে হবে জীবন্ত কবর। আমি রাজ্যের চতুর্দিকে খুঁজে তন্ন করে দেখেছি, কোথাও শিশু কামাল ও ইব্রাহিমকে আমি পাইনি। যদি পাই তাহলে আমি বুঝতে পেরেছি ওদের খোঁজ খবর নিশ্চয়ই বেগম সাহেবা জানেন, তাই বেগম সাহেবাকে এই মুহূর্তে দরবারে হাজির করো। বেগম সাহেবা জানলে সে কথা আমাদের কাছে বলবে না। বলবে না? কেমন করে বলতে হয় তাই আমার ভালো করে জানাচ্ছি। শুধু আঙ্গুলে ঘিরে উঠে আঙ্গুল বাঁকা করে দিই, আমি তার মুখ থেকে বের করবো। এই মুহূর্তে দরবারে হাজির করো। এই তো হুজুর এনেছি। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে, তাই আপনি এই মুহূর্তে একটি সত্য কথা বলুন তো। তা আমি জানি, বন্দি যখন করেছো তোমরা যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। কি জানতে চাও? আমি এই রাজ্যের বর্তমান রাজা হয়েছি ঠিকই, কিন্তু আমার মনে শান্তি নেই। আমার মনে সবসময় ভয় থাকে কখন যেন আপনার সেই ছেলে সেই রাজ্যটাকে দখল করতে চাইবে। আমি সেই রিস্ক নিতে চাই না, তাই আমি চাই আপনার ওই ছেলেকে খুঁজে বের করে তাদেরকে আমি দিতে চাই জীবন্ত ছোট লোক চাষার বাচ্চা ইব্রাহিম আর আপনার ওই ছেলেটি কোথায়? তাদের সন্তান আমি কিছুই জানি না। জানেন না? আর জানলেও আমি তোমাদেরকে বলবো না। বলবেন না? আপনি আপনাকে কিভাবে জানাতে হবে সেটা আমি ভালো করে জানাচ্ছি। সেনাপতি জাফর আলী খাঁ এই মুহূর্তে বেগম সাহেবাকে চাপকে পিঠের ছালে তুলে দাও। বলুন বেগম সাহেবা, শিশু কামাল এবং ইব্রাহিম কোথায় গেছে? আমি বলেছি তো, আমি জানি না ওরা কোথায় আছে। জাফর আলী খাঁ, আপনি যদি স্বেচ্ছায় না বলেন তাহলে আমি আপনাকে জেলের ভেতর থেকে বিদায় করে দেব। বলেছি তো
জাফর আলী খান আজকের মতো এখানেই রেখে দাও। আগামী কাল দরবারে আবার হাজির করে তাদের মুখ থেকে কেমন করে স্বীকারোক্তি করাতে হয় আমার ভালো করেই জানাচ্ছে। এই মুহূর্তে তাকে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। বেগম সাহেবাকে অন্ধকার কারাগারে আবার পুনরায় নিক্ষেপ করো। আমি এখনই নিয়ে যাচ্ছি। বেগম সাহেবের মুখ থেকে তো বের করতে পারলাম না তারা কোথায় আছে, কিন্তু আমাদেরকে বসে থাকলে চলবে না। এতদিন হয়ে গেল তাদেরকে আমরা বের করতে পারিনি, তাই যেমন করেই হোক গুপ্তচর পাঠিয়ে দিয়ে যেখান থেকেই পারো তুমি খুঁজে বের করো ওই ছোট লোক চাষের বাচ্চা। আমি এই মুহূর্তে রাজ্যের চতুর্দিকে খুঁজে কোথায় শিশু কামাল ইব্রাহিম, আমি ইব্রাহিমকে খুঁজে এই দুনিয়ার মধ্যে চিরতরে বিদায় করে দেবো। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ না? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? বলো বলো খোদা। হ্যাঁ কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকা অপরাধ। পিতা হ্যাঁ কাজল, হ্যাঁ বাবা, আমরা যে গরিব মানুষ, ওই জমিদারের সাথে মিশতে যে আমাদের অপরাধ। আজ থেকে তাই তোকে আমি অনেকবার বারণ করেছি, তুই ওই বড়লোকের মেয়ের সাথে মিশতে চাসনি বাবা। কিন্তু আমার কথা যে তুই শুনছিস না। যদি আমার এই কথা তুই শুনছিস তাহলে তাহলে এমন ভাবে চাবুকের পর চাবুকে আঘাতে সইতে হতো না রে বাবা। বুঝতে পেরেছি পিতা, শুধু এতটুকু বুঝি না খোদার দৃষ্টি মানুষ তুই হয় কেমন করে। কেন বাবা, তুই ঘরে চলে যা, আর কোনদিন ওই বড় লোকের মেয়ের সঙ্গে তুই মিশতে চাসনি বাবা। তাহলে যে এর অপরাধে আমাকে কঠোরে শাস্তি দেবে। না পিতা, শাস্তি যা পেতে হোক আমি আমার মাথা পেতে নিব, তবু আপনাকে কোনোদিন বিপদে ফেলবো না, ফেলবো না, ফেলবো না। কি কাজল, কি কাজল, এখনো ছেলে মানুষ, এখনো যে বুঝতে শিখেনি। এখনো তুমি কাজলকে বুঝতে শিখো, ও যেন ওই বড় লোকের মেয়ের সাথে মিশতে না যায়। আর যদি মিশতে যায় তাহলে এই হতভাগার যে শাস্তি পেতে হবে খোদা, শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে।
কাছে এসো বন্ধু, তুমি যে আমার অনেক চেনা। হ্যাঁ, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত কাকা, ওর কোনো দোষ নেই কাকা। আমি তোর কোনো কথাই শুনবো না, ওই তোকে আমি চাবি করে ওই পিঠের চাপ করে যা। আমি আপনার দুটো পায়ে পড়ে গেছি ওকে ক্ষমা করে দিন কাকা। কাকা আমি আপনার দুটো পায়ে পড়ে গেছি কাকা, ওকে মুক্তি দিন কাকা, ওকে এভাবে মারবেন না। ও মুক্তি পাবে না, ও শুধু শাস্তি পাবে, ওকে আমি এইগুলি আর মুক্তি